ঠিক আছে? জি স্যার। আপনি এখন রেকর্ডিং সেভ করেন না অনলাইন ক্লাস করতে পারবেন। তো এই রিনেম করে আপনি আবার এটা চেঞ্জ করে দিবেন। এই ক্লাস এই ক্লাস এই ক্লাস। দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, জি স্যার। এখন দেখো হচ্ছে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এ আমরা মোটামুটি আমাদের সিলেবাস গুলো কিছু শেষ করছিলাম। হ্যাঁ, ঠিক আছে। আমি তো কিছু দেখো কিছু একটু দেখা যাচ্ছে তো স্যার। আর এইবার এবার দেখো, তো কিছু আছে না। এবার দেখো, ওয়েট করো, দেখা যাচ্ছে? না স্যার। এবার দেখো যে তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো। স্যার আমি কিছু দেখতেছি না। ওয়েট করো, আমি দেখতেছি, চেক করো। আপনি আরেকটা কাজ করতে পারেন প্র্যাকটিস করার জন্য। স্যার 130 পিস দেখান স্যার। এই তো, হ্যাঁ, এবার দেখো তো সবাই দেখো কিনা স্ক্রিনটা। আর আছে না স্যার। আমি একটু চেক করে দেখি, একটু লাইনে থাকো। আমার এখান থেকে দেখা যাচ্ছে আর কি, আমি তো দেখতেছি যে স্ক্রিনটা দেখা যাচ্ছে। কে কে আমাদের দেখতেছো? এখানে তো আছে না। প্রশ্ন তো দেখা যাচ্ছে, 5টা প্রশ্ন দেখা যাচ্ছে। সবাই দেখতেছো? দেখতেছো কে 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 এটা বলো। আর আমারটা দেখা কিছু যায় না দেখা স্যার। যায় না। স্ক্রিনশট দিয়া দেখাতাম না হলে। ইয়েতে ফাইন দেখতেছো? এখন দেখা যায় না স্যার। ইকরাম জি না স্যার, দেখা যায় না। আর হচ্ছে ইয়ে দেখতেছো, আবরার খান মাহির মনিটরটা দেখতেছো? জি স্যার, দেখতেছি। এই তো। আচ্ছা, এবার এবার দেখো তো দেখা যায় কিনা। এবার দেখো তোমাদের স্ক্রিনটা দেখা যায় কিনা। ঠিক আছে, আমি স্টপ শেয়ারিং দিয়ে আমি আবার প্রথম থেকে তোমাদের জন্য দিতেছি, যাতে হচ্ছে স্ক্রিনশটটা আবার দেখতে পারো। হ্যাঁ, ঠিক আছে, ওয়েট করো, আমি এটা আবার দিচ্ছি তোমাদের। এবার দেখতে পাচ্ছো? ইকরাম বা যারা যারা দেখো, এবার দেখতে পাচ্ছ কিনা আমার স্ক্রিনটা? দুটো ছবি দেখা যাচ্ছে স্যার। এবার দেখা যাচ্ছে? জি স্যার। দেখো, আমাদের ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এ হচ্ছে আমাদের সিলেবাসটা প্রায় শেষের দিকে ছিল। আর আমাদের তুমি তো জানো যেহেতু আমাদের ফাইনাল পরীক্ষাটা হবে, ধরো আজকের ক্লাসে যদি কারো বই থাকে আর কি, 183 নাম্বার পৃষ্ঠাটা একটু খুললো, যদি কারো কাছে বইটা থাকে আর কি, একশো জি স্যার। তিরাশি নাম্বার, হ্যাঁ 183 নাম্বার পেজের দেখো একটা বোর্ড কোশ্চেন আছে আর কি, চতুর্থ পর্ব পরীক্ষার একটা বোর্ড কোশ্চেন আছে আর কি, এখানে দেওয়া জি আছে। স্যার। জি ঠিক স্যার। আছে, এখানে দেখো একদম প্রথম যেই আমাদের হচ্ছে পড়াটা আছে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে দেখো তোমার শেডের সংজ্ঞা দাও, দেওয়া আছে না? শেডের সংজ্ঞা দাও। জি স্যার। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা কতজন ক্লিয়ার, এই প্রশ্নের উত্তরটা তোমরা কতজন পারো এখানে যারা যারা আসো? কারণ আমাদের যখন আমরা যাব তখন পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে শেডের সংজ্ঞা দাও অথবা তাঁতের সংজ্ঞা দাও, আমাদের জানতে হবে শেড মানে হচ্ছে তাঁত। ঠিক আছে, এই তাঁতের মধ্যে একটা শেড থাকে। দেখবা যে তোমাদের বইয়ের 18 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার একটা অতি সংক্ষিপ্ত আছে যে শেডের সংজ্ঞা দাও। ঠিক আছে, দেখছো? জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। যে দেখো এই যে শেডের যে সংজ্ঞাটা দেওয়া আছে এখানে কিন্তু একটা কথা বলছে যে যে শেডিং মেকানিজমে ক্যাম বা ক্র্যাঙ্ক লিভারের সাহায্যে উঠানামা করে এবং অতিরিক্ত মেকানিজমের প্রয়োজন হয় না, ঠিক এটার যে আগের কোশ্চেনটা আছে যে টানা সুতাকে দুই ভাগে বিভক্ত করে মাকু চলাচলের জন্য যে পথ সৃষ্টি করা হয় তাকে শেড বলে। এই শেডটা কয়জন এখান থেকে বুঝছো? তোমরা যারা আছো এদের মাঝখানে শেডটা কয়জনে বুঝছো এটা বলো। কারণ আমাদের যখন দেখো পরীক্ষাটা দিতে যাব, আমাদের মার্কের মধ্যে কি থাকে, 120 মার্কের পরীক্ষা হয়। ওইখানে দেখো তোমার ক বিভাগের 15টা অতি সংক্ষিপ্ত থাকে, এবং 15টা অতি সংক্ষিপ্তের জন্য তোমার 2 মার্ক করে 30 মার্ক হয়, তাই না? তো যখন আমরা যাবো যে 15, তখন আমাদের দেখা গেছে যে ওইখান থেকে যদি আমাদের 10টা বা 12টা অতি সংক্ষিপ্ত কমন পড়ে, আমাদের প্রত্যেকটা অতি সংক্ষিপ্তের জন্য আমাদের 2 মার্ক করে থাকে পরীক্ষাতে। তো আমরা যদি 12টা অতি সংক্ষিপ্ত দিতে পারি, আমাদের ফেব্রিকে দেখা গেছে 48-এ হচ্ছে পাস মার্ক, 120-এর মধ্যে 48 আমাদের পাস মার্ক। ওইখানে আমাদের এখান থেকে কিন্তু আমরা অনেক বেশি আগায় যাব। আর এই যে শেডের সংজ্ঞা দাও, এটা হচ্ছে কমন একটা প্রশ্ন, এটা সব সময় যে কোনো পরীক্ষার মধ্যে কিন্তু এই প্রশ্নটা থাকে। এই যে দেখো লেখা আছে এখানে 1 নম্বরে শেডের সংজ্ঞা দাও, তার মানে পরীক্ষায় যদি আসে শেডের সংজ্ঞা দাও, আমরা সরাসরি বলবো কি, ঝাপের সাহায্যে টানা সুতাকে দুই ভাগে বিভক্ত করে মাকড় চলাচলের জন্য যে পথ সৃষ্টি করা
তাকে হচ্ছে আমার কি বলে? আবার চেক বলে। হ্যাঁ, তাকে হচ্ছে আমার শেড বলে। ঠিক আছে, এরপরে দেখ, হ্যাঁ এরপর আবার এটা পারবো। এরপর দেখো আমাদের 2 নাম্বার যে কোশ্চেনটা যদি আমরা একটু দেখি তোমাদের জন্য, 2 নাম্বার কোশ্চেনটা একটু দেখাচ্ছি। দেখো এখানে 2 নাম্বার কোশ্চেনটা তোমাদের কি দেওয়া আছে, যে ট্যাপেট ট্যাপেট কি। কি? হ্যাঁ, এটা হচ্ছে তোমার 2 নাম্বার অধ্যায়ে দেখো অতি সংক্ষিপ্ত পাঠে আছে যে ট্যাপেট কি। আমাদের আগে আমরা কিছু ক্লাস দিয়েছিলাম, কিছু প্রেজেন্টেশন করছিলাম, আমাদের ইউটিউবে ঢুকলে তোমরা ওই ক্লাসগুলো কিন্তু পাবা। বিএসডি পলিটেকনিক লিখে সার্চ দিলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে গেলে কিন্তু তোমরা এটা পাবা। বলছি, বুঝতে পারছো? জি স্যার, চ্যানেল দেখো, হ্যাঁ দেখো এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে 2 নাম্বার অধ্যায়টা একটু যাও, বুঝে বের করো ট্যাপেট কাকে বলে। একজন বলো একটু, ট্যাপেট কাকে বলে একজন বলো। দেখবা যে হচ্ছে ট্যাপেট কি এবং ট্যাপেট কাকে বলে। 27 নম্বর পৃষ্ঠার 5 এবং 6 অতি সংক্ষিপ্ত আছে। এটা কেউ বলতে পারবা? 27 নম্বর পৃষ্ঠার 27 নম্বর পৃষ্ঠার 5 এবং 6 তে বলা আছে আর কি ট্যাপেট কাকে বলে। দেখো এটা, এটা তো শোনা যায় না কিছু। হ্যালো স্যার, হ্যালো হ্যালো শোনা যাইতেছে না তো কিছু। স্যার, আমি মিউট হ্যাঁ হয়েছি। হ্যাঁ একটু ওয়েট করো, নেটওয়ার্কটা আমাদের ঠিক হয়ে নিক, তারপর আমরা আসতেছি। ঠিক আছে, শোনা যাচ্ছে কথা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, আমাদের একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল আর কি। ঠিক আছে, তা আমাদের যে জিনিসটা হচ্ছে, মেন বিষয়টা হচ্ছে, দেখো আমাদের, হ্যাঁ M2 এই যে, হ্যাঁ দেখো, দেখো 27 নম্বর পৃষ্ঠার হচ্ছে 5 এবং 6 যে ট্যাপেট কি এবং ট্যাপেট শেডিং কাকে বলে, এই দুইটা প্রশ্ন দেখো কার কোনো প্রবলেম হবে কিনা। এই দুইটা প্রশ্নের উত্তর কতজন জানো? ঠিক আছে, এই দুইটা প্রশ্নের উত্তর সবার মাইক্রোফোন গুলো একটু অফ রাখো। আমরা যখন শেষ করবো তখন যেন আমরা এটা শেষ করবো বলতে পারি আর কি। যারা প্রশ্ন করবো সেই জন্য বলতে পারি। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, হচ্ছে ট্যাপেট কাকে বলে। এই কোশ্চেনটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখন এখানে যখন আমরা পরীক্ষাটা দিতে যাব তখন আমাদের পরীক্ষাতে আসে ট্যাপেট কি। এখন তোমাদের বই উত্তরটা দেওয়া আছে ট্যাপেট ব্যবহার করার পরে ট্যাপেট কি এবং ট্যাপেট শেডিং কাকে বলে। তখন আমরা লিখব ট্যাপেট এক ধরনের ধাতব যন্ত্রাংশ যার সাথে শেড গঠন করা হয়, এবং ট্যাপেট ব্যবহার করে শেড গঠনের প্রক্রিয়াকে ট্যাপেট শেডিং বলে। বইটা দেখছো না? উত্তরটা দেখছো সবাই? তোমরা যারা আছো তোমার উত্তরটা সবাই দেখছো? মাইক্রোফোন ওপেন করে একজন বলো। 27 নম্বর পৃষ্ঠার অতি সংক্ষিপ্ত 5 এবং 6। আমি আবারও বলছি, প্রশ্নটা যদি এভাবে হয় যে এখানে দেখো প্রশ্নটা দেওয়া আছে ট্যাপেট কি, তখন জি 27 নম্বর পৃষ্ঠার যে অতি সংক্ষিপ্ত 5 এবং 6 এই দুইটা উত্তরকে একসাথে করে লিখবা। বুঝতে দুইটা পারছো একই। তখন? হ্যাঁ, দুইটা উত্তরকে একসাথে করে লিখবা। একসাথে করে জি স্যার। কিভাবে লিখবা আমি একটু বলে দেই। পরীক্ষাতে জি যদি আসে ট্যাপেট, ট্যাপেট কি তোমরা লিখবা ট্যাপেট হচ্ছে একটি ধাতব যন্ত্রাংশ যার সাহায্যে শেড গঠন করা হয়, এবং ট্যাপেট ব্যবহার করে যে গঠন তৈরি করা হয়, সে যে শেডের গঠন তৈরি করা হয় তাকে বলা হয় ট্যাপেট শেডিং। অর্থাৎ দুইটা উত্তর তখন একসাথে হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। তার মানে জি দেখো স্যার। দুইটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, একটা হচ্ছে শেড আর একটা হচ্ছে ট্যাপেট। এরপর আমাদের যেটা একটু গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা দেখো হচ্ছে তোমাদের 4 নাম্বার অধ্যায় 3 নাম্বার যে অতি সংক্ষিপ্তটা আছে, যে বটম শেফট, ওটা একটু বের করো। যে 4 নাম্বার অধ্যায়ে তোমার বটম শেপ দেখো একটা প্রশ্ন আছে, যে হচ্ছে তোমার বটম শেফট কি। এই প্রশ্ন উত্তরটা তোমরা পাবা তোমাদের বই 43 নাম্বার পৃষ্ঠায়, এবং সেখানে হচ্ছে তোমার 3 নাম্বার একটা অতি সংক্ষিপ্ত আছে, যে বটম শেফট, কাউন্টার শেফট। ওইখানে একটা দাগ দিয়ে রাখো, ওইখানে তোমার বইয়ের মধ্যে একটা জিনিস দাগ দিয়ে রাখো। সেটা হচ্ছে কোনটা দাগ দিয়ে রাখবা একটু বলে দিই। সেটা হচ্ছে দেখো ওইখানে অতি সংক্ষিপ্ত একটা কোশ্চেন আছে 5 নাম্বার, কাউন্টার শেফট কেন ব্যবহার করা হয়। প্রশ্নটা সবাই পাইছো? ওই কোশ্চেনটা সবাই একটু দাগায় রাখো। এখানে নাই, এই বইয়ের মধ্যে নাই, কিন্তু হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে আছে। এটা হচ্ছে 43 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার, কাউন্টার শেফট কেন ব্যবহার করা হয়। পাইছো? এটা পাইছো সবাই? ওই প্রশ্ন উত্তরটা পাইছো? জি স্যার, পাইছি। দেখো তো একজন একটু বলো তো, একটু এটা একটু পড়ে আমাকে একটু শোনাও তো, কাউন্টার শেফট কেন ব্যবহার করা হয়।
একজন আমাকে একটু পড়ে শোনাও যে কাউন্টার শেফট কেন ব্যবহার করা হয়। প্রতি রিপিটে 3 বা ততোধিক পিক দেওয়ার প্রয়োজনে টুইল, স্যাটিন বা অন্য ডিজাইনের জন্য কাউন্টার শেপ ব্যবহার করা হয়। কাউন্টার শেফট ব্যবহার করা হয়। ব্যবহার করা দেখো এখানে এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে। বোঝার বিষয় হচ্ছে কি, আমরা যখন শেফট মেকানিজম পড়ি ওইখানে দুই ধরনের শেফট আছে। একটাকে বলা হয় বটম শেফট, একটাকে বলা হয় কাউন্টার শেফট। এখন আমরা আগে কাউন্টার শেফটটা বলবো যে কাউন্টার শেফট কেন ব্যবহার করা হয়। আমরা যখন একটা কাপড় তৈরি করতে যাই, একটা কাপড় সাধারণত যেটা পিক আপ মেকানিজম, সেখানে খেয়াল রাখবো সবাই মাইক্রোফোনটা একটু অফ রাখো, বাকিদের মাইক্রোফোনটা একটু অফ রাখো। এখানে দেখো একটা জিনিস আমরা যেটা বুঝবো সেই জিনিসটা হচ্ছে কি, কাউন্টার শেফট হইলে সাধারণত আমরা নর্মালি কাপড় তৈরি করতে গেলে দুইটা পিক দিই। একটা হচ্ছে ওয়ান আপ ওয়ান ডাউন, দুইটা পিক হয়। কিন্তু কিছু কিছু কাপড় ব্যবহার করতে গেলে আমাকে প্রতি রিপিটে দুইয়ের বেশি পিক দিতে হয়। অর্থাৎ দুইটা পিক যখন আমরা দেই সেটাকে বলে হচ্ছে আমরা পৃথিবীর প্লেন ডিজাইন, যেটাকে বলা হয় ওয়ান আপ ওয়ান ডাউন। কিন্তু কিছু কাপড় আছে যেটাকে আমরা টুইল ডিজাইন বলি, অর্থাৎ দুইয়ের অধিক পিক হয়। এখন যখন একটা কাপড় তৈরি করতে যাব, যখন আমরা দুইয়ের অধিক পিক দিতে যাব, তখন অবশ্যই আমার এই কাউন্টার শেফট ফিচার ব্যবহার করা হয়। যার কারণে এখানে লিখে দিয়েছি কি প্রতি রিপিটে 3 বা ততোধিক পিক দেওয়ার জন্য টুইল, শার্টিন বা অন্য ডিজাইনের জন্য কাউন্টার শেফট ব্যবহার করা হয়। বুঝতে পারছো? এখানে একদম স্পষ্টভাবে আমরা এটা বলে দিব যে যেসব কাপড়ে দুইটা পিকের বেশি পিক ব্যবহার হবে, অর্থাৎ 3 বা ততোধিক পিক ব্যবহার করা হবে। এখন কোন কোন কাপড়ে ব্যবহার করা হবে সেটা আমরা বলে দিব। সেটা হবে টুইল কাপড়, শার্টিন কাপড় এবং অন্যান্য ডিজাইনের কাপড়। অর্থাৎ এক কথায় হচ্ছে যেসব কাপড়ে দুইটার বেশি পিক দেওয়া আছে ওইসব কাপড়ের জন্যই আমরা কাউন্টার শেফটটা ব্যবহার করব। আর 3 নাম্বার দেখো যে সংক্ষিপ্তটা আছে যে বটম শেফট কি। এখানে আমরা এক কথা বলবো, দেখো একদম 43 নম্বর পৃষ্ঠায় 3 নাম্বারে এটা দেওয়া আছে। 43 নম্বর পৃষ্ঠা 3 কি দেওয়া আছে দেখো, লেখা আছে যে শ্যাফট ক্র্যাঙ্ক শ্যাফট হতে গিয়ারের মাধ্যমে গতি পায় এবং প্লেন ঘূর্ণনের ক্ষেত্রে যে শ্যাফটের মধ্যে ট্যাপের শেডিং স্থাপন করা হয় তাকে বটম শ্যাফট বলা হয়। অর্থাৎ আমরা কিন্তু একটা পিকিং মেকানিজম, একটা রচনামূলক প্রশ্ন পড়ছিলাম যে পিকিং আপ মেকানিজম, ওইখানে কিন্তু এই বটম শ্যাফটটা ছিল। অর্থাৎ আমরা কিন্তু তখন পড়ছিলাম একটা তাঁত সাধারণত গতি পায় মোটর থেকে মোটর পুলি থেকে মেশিন পুলি থেকে ক্র্যাঙ্ক শ্যাফট এবং ক্র্যাঙ্ক শ্যাফট থেকে গতি পায় বটম শ্যাফট। যার কারণে দেখো এখানে যখন লেখা আছে যে ট্যাপের শেডিং এ কোন শ্যাফটে থাকে, অর্থাৎ বটম শ্যাফট কি, তখন বলছে যে শ্যাফট ক্র্যাঙ্ক শ্যাফট হতে গতি পায়। অর্থাৎ এখানে যে বটম শ্যাফটটা, এই বটম শ্যাফটটা গতি পায় কি থেকে, ক্র্যাঙ্ক শ্যাফট থেকে। কিসের মাধ্যমে গতি পায়, এটা হচ্ছে গিয়ারের মাধ্যমে গতি পায় এবং এটা ব্যবহার করা হয় সাধারণত প্লেন বুননের ক্ষেত্রে। এখন যদি বলে প্লেন বুনন কোনটা, একটু আগে আমি বলছি যে ওয়ান আপ ওয়ান ডাউনটা হচ্ছে প্লেন ডিজাইন। এই প্লেন ডিজাইনের ক্ষেত্রে এই বটমের শ্যাফটটা এর মধ্যে ট্যাপেরটা স্থাপন করা হয় এবং ট্যাপের দেখতে হচ্ছে একটা কিসের মতো, একটা পান পাতার মতো। পরবর্তী ক্লাসে আমি দুইটা জিনিস নিয়ে তোমাদের আলোচনা করবো, সেটা হচ্ছে ট্যাপের শেডিং মেকানিজম। এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তবে তার আগে আমরা তাহলে একটা 4টা জিনিস ক্লিয়ার হলাম এখন। একটা হচ্ছে শেড কাকে বলে, ট্যাপেট কাকে বলে, কাউন্টার শ্যাফট কেন ব্যবহার করা হয় এবং বটম শ্যাফট কি। সবসময় খেয়াল রাখবো বটম শ্যাফট আমরা ব্যবহার করি প্লেন কাপড়ে দুইটার পিক দেওয়ার জন্য, কিন্তু যখনই দুইটা পিকের বেশি ব্যবহার করতে হবে তখনই আমরা কি ব্যবহার করি, তখনই আমরা সাধারণত কাউন্টার শ্যাফটটা ব্যবহার করে থাকি। এরপর দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটা ভালো করে সবাই দাগায় রাখবে। এটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেনটা, দেখতেছো সবাই? 5 নাম্বার কোশ্চেনটা কি? 5 নাম্বার কোশ্চেনটা পাইছো? দেখো তো একটু 5 নাম্বার কোশ্চেনটা সবাই পাইছো কিনা, একজন আমাকে বলো যে 5 নাম্বারে কি কোশ্চেনটা দেওয়া আছে। কাউন্টার শেফটের কাজ না, 5 নাম্বার যে কোশ্চেনটা অতি সংক্ষিপ্ততে 5 নাম্বারটা দেখো, কাউন্টার শেফট কেন ব্যবহার করা হয়, এটা 6 নাম্বারে আছে। ডুয়েল পিরিয়ড বলতে কি বোঝায়? ডুয়েল পিরিয়ড বলতে কি বোঝায় এটা সবাই একটু ভালো করে মুখস্থ করে রাখবা, শুধু ভালো না, কারণ এটা তোমার অতি সংক্ষিপ্তও আসতে পারে এবং সংক্ষিপ্ততেও এটা যেতে পারে। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত এই দুইটা জিনিসের জন্য হচ্ছে আমার এই ডুয়েল পিরিয়ডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অলরেডি কিন্তু দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এবং 6 নাম্বার ওই যে কাউন্টার শেফট কেন ব্যবহার করা হয় এটা কিন্তু ওরা পড়ায় ফেলছি। এখন আমরা যেটা দেখবো, দেখো ডুয়েল পিরিয়ড। ডুয়েল পিরিয়ড বলতে কি বোঝায়, দেখো তোমাদের বই 37 নাম্বার পৃষ্ঠায় 3 নাম্বার, দেখো 37 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বারে হচ্ছে তোমাদের এই বিষয়টা দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো যে ডুয়েল পিরিয়ড বলতে কি বোঝায়। এখানে বলে দিছে কি, ট্যাপে ঝাপের মাধ্যমে, ট্যাপে একটা কথা লেখা আছে না, ট্যাপেট হবে। হ্যাঁ ট্যাপে, এটা হবে ট্যাপেটে। ঠিক আছে, এটা ট্যাপ না, এটা হবে ট্যাপেট। একটু আমরা পড়ছি না ট্যাপেট, এটা হবে ট্যাপে না, এটা একটু একটু কারেকশন করে নিবা, এটা হচ্ছে ট্যাপেট। ঠিক আছে, এখানে বলছে কি, ট্যাপেটে ঝাপের মাধ্যমে টানা সুতাকে দুইভাবে বিভক্ত করে আমরা যখন শেড তৈরি করব তখন মাকু
মাকুর কাজ কি? মাকুর মধ্যে সাধারণত কি থাকে? মাকুর মধ্যে একটা নলি থাকে। এই নলির মধ্যে পরেন সুতা থাকে। অনেক সময় আমরা কি বলি, অনেকে প্রশ্ন করতে পারে, আচ্ছা পরেন সুতাটা কোথায় থাকে? তখন আমরা সরাসরি বলবো না যে মাকুর মধ্যে থাকে, আমাকে বলবো স্যার আমরা পরেন সুতাটা একটা নলির মধ্যে জড়ানো থাকে এবং নলিটা মাকুর মধ্যে থাকে। তার মানে মাকুর মধ্যে একটা নলি আছে, এই নলির মধ্যে পরেন সুতাটা আছে। তখন পরেন সুতাটা কি করে? শেড তৈরি করার জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যায়। কিসের মাঝখানে যায়? ওই যে টানা সুতাটাকে দুই ভাগে বিভক্ত করে যখন একটা শেড সৃষ্টি হয়, ওই শেডের মাঝখান দিয়ে মাকুটা কি করে? পরেন সুতা নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়। যে সময়টা মাকুটা ধরো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতেছে এবং যাওয়ার পরে সে একটা সময় কিন্তু আবার তাকে ফিরে আসতে হবে। এখন মাঝখানে যদি ট্যাপেটের যেই টানা সুতাটা যে আমি দুইটা ভাগে ভাগ করলাম, এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওই যে মাকুটা কিন্তু মাঝপথে আটকা থাকবে। মাকুটা কি থাকবে? মাঝপথে আটকা থাকবে। ধরো আমরা রাস্তা যখন পারাপার হই, তখন আমরা কি করি? যখন লাল বাতি জ্বলে তখন কিন্তু আমরা কেউ রাস্তাটা পারাপার হই না, পারাপার হই? যদি লাল বাতি জ্বলা অবস্থা আমরা রাস্তাটা পারাপার হইতাম, তখন কিন্তু এটা কি হইতো? একটা অ্যাক্সিডেন্ট হইতো। আমরা সবসময় অপেক্ষায় থাকি কখন কখন সবুজ বাতি জ্বলবে। সবুজ বাতি জ্বলা মানে কি? গাড়িগুলো থেমে আছে, এবার আমি রাস্তাটা চলাচল করতে পারবো। ঠিক এই আমাদের ডুয়েল পিরিয়ডের ক্ষেত্রে সেম। আমাদের প্রথম কি হবে? যে টানা সুতাকে দুই ভাগে বিভক্ত করে মাকু চলাচলের জন্য একটা রাস্তা সৃষ্টি করে দিতে হবে। যখন রাস্তাটা সৃষ্টি হবে তখন মাকুটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে। যাওয়ার সময় ওই যে রাস্তাটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ দুই প্রান্তে একটা সুতা গেছে উপরের দিকে, একটা সুতা আছে নিচের দিকে, তখন এটা কিছুক্ষণ স্থির থাকবে যতক্ষণ না পর্যন্ত মাকুটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে এবং অপর প্রান্ত থেকে আগের অবস্থায় ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত ওই মাঝখানে সুতাটা কি অবস্থায় থাকবে? একটা শেড সৃষ্টি করে থাকবে। ওই যে সময়টা পর্যন্ত ঝাপগুলো শেড গঠন করে থাকে, যতক্ষণ পর্যন্ত স্থির থাকবে, সেই সময়টা কি বলা হবে? কি ডুয়েল পিরিয়ড। আমি একটু ভেঙে বলি। ধরো একটা মাকু বাম পাশ থেকে ডান পাশে যাইতে তার সময় লাগতেছে, যেতে সময় লাগতেছে 2 সেকেন্ড, তার আসতে সময় লাগতেছে 2 সেকেন্ড, তাহলে কত সেকেন্ড লাগতেছে? 4 সেকেন্ড লাগতেছে। এই 4 সেকেন্ড কি হচ্ছে? শেডটা স্থির আছে। হ্যাঁ, শেডটা স্থির আছে। ওই 4 সেকেন্ডকে তখন বলা হবে কি ডুয়েল পিরিয়ড। অর্থাৎ এই শেডের ডুয়েল পিরিয়ড হচ্ছে কত? 4 সেকেন্ড। এখন দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা এই ডুয়েল পিরিয়ড নিয়ে? কারো কোনো প্রশ্ন আছে কিনা যে আমি বুঝি নাই? ডুয়েল পিরিয়ড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? কারো কোনো প্রশ্ন আছে এই ডুয়েল পিরিয়ড নিয়ে? না স্যার আপাতত। তার মানে আমি আবার একটু ক্লিয়ার করে বলে দিতেছি, বইয়েরটা আমার মুখস্থ করার দরকার নাই। আমি শুধু মাথায় রাখবো কি টানা সুতাকে দুইটা ভাগে ভাগ করব, একটা ভাগ চলে যাবে উপরের দিকে, একটা ভাগ থাকবে নিচের দিকে। তখন মাঝখানে একটা গ্যাপের সৃষ্টি হবে, তার ফাঁকা স্থান সৃষ্টি হবে। ওই ফাঁকা স্থানটা দিয়ে মাকুটা পরেন সুতা সহ এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে, অপর প্রান্ত থেকে আবার পূর্বের জায়গায় ফেরত আসবে। এই যাওয়া আসার মাঝখানে ওই যে উপরের সুতাটা উপরে আছে, নিচের সুতাটা নিচে আছে, যতক্ষণ পর্যন্ত এই অবস্থায় তারা থাকবে ওই সময়টাকে বলা হবে ডুয়েল পিরিয়ড, অর্থাৎ শেডের স্থায়িত্বকাল। তবে একটা জিনিস বলে দেই, আমরা যেখানে মাকু করতেছি বর্তমানে কিছু আধুনিক লুম আছে যেগুলোকে বলা হয়, যেমন রেপিয়ার, এয়ার জেট লুম, ওয়াটার জেট লুম। এইসব লুমের মধ্যে সাধারণত আমাদের আধুনিক যে তাঁতগুলোতে আছে ওগুলো সাধারণত মাকু থাকে না। ওটা আমরা পরবর্তীতে তোমাদের একটা ভিডিও দিয়ে দেখাই দিব। যদি আমার মাকুটা না থাকে তাহলে কাপটা কিভাবে শেডটা তৈরি করে। তার মানে দেখো, এক শেড কাকে বলে, ট্যাপেট কি, বটম শেফট কি, শেডের যেটা আছে গভীরতা নির্ণয়ের সূত্রটা আমরা এখন পড়বো, ডুয়েল পিরিয়ড বলতে কি বোঝায় এবং কাউন্টার শেফট, এই কোশ্চেনগুলো আমরা একটু পড়ছি, ঠিক আছে? এবং এই চ্যাপ্টার থেকে, এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে আমাদের হচ্ছে কি একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা যদি তোমরা একটু ভালো করে দেখো, এটা হচ্ছে শেডের গভীরতা নির্ণয়ের একটা সূত্র আছে। দেখছো সূত্রটা? শেডের গভীরতা নির্ণয়ের দেখো এখানে একটা সূত্র আছে যে শেডের গভীরতা নির্ণয়টা আসলে কিভাবে করে। শেডের গভীরতা বলতে এখন আমরা কি বুঝি? আমরা প্রশ্নটাকে বুঝতে হবে। আমরা যখন পুকুরে পুকুরে আমরা গভীরতা বলতে কি বুঝি? অনেক সময় আমরা বলি যে পুকুরের গভীরতাটা অনেক বেশি, একটা মানুষ দাঁড়াইতে পারবে না। যেমন একটা পুকুরের যে গভীরতা, নদীর গভীরতাটা কিন্তু তার থেকে অনেক বেশি হয়। তেমনি যখন আমি একটা তাঁতের মধ্যে শেড সৃষ্টি করবো, অর্থাৎ একটা সুতা উপরের দিকে যাবে, একটা সুতা নিচের দিকে যাবে, তাদের মাঝখানে কিন্তু একটা গভীরতা, একটা দূরত্বের সৃষ্টি হবে। এই দূরত্বটা কতটুকু সেটা আমরা কিভাবে বের করব? সেখানে দেখো সে লেখা আছে মাকুর উচ্চতা ইনটু ফেল অফ দি ক্লথ হতে সম্মুখ ঝাঁপ পর্যন্ত দূরত্ব। হ্যাঁ, এখন এই যে ফেল অফ দা ক্লথ থেকে সম্মুখ ঝাঁপ পর্যন্ত দূরত্বটা, এখানে ফেল অফ দা ক্লথটা কি? সেটা হচ্ছে, ফেল অফ দা ক্লথকে বলা হয়, কে বলতে পারবা ফেল অফ দা ক্লথ কি? কারো আইডিয়া আছে? মাকু কি এটা তো আমরা বুঝছি, তাই না? মাকুর উচ্চতা মানে কি একটা মাকু কতটুকু উঁচুতে আছে, এটাকে বলা হয় মাকুর উচ্চতা। কিন্তু পরে যে লাইনটা বলছে যে ফেল অফ দি ক্লথ হতে সম্মুখ ঝাঁপ পর্যন্ত দূরত্ব, এটা কেউ বুঝছো কিনা বলো? এই জিনিসটা কেউ বুঝছো যে ফেল অফ দা ক্লথটা কি?
না স্যার, ফেল অফ দ্য। দেখো ঝাঁপ কি এটা তো জানো, ঝাঁপ কাকে বলে, ঝাঁপের কাজ কি এটা তো জানো, ঝাঁপের কাজ কি? জি স্যার। ঝাঁপের কাজ হচ্ছে শেড সৃষ্টি করা। ঝাঁপের কাজ কি? শেড সিস্টেম। শেষ সৃষ্টি। হ্যাঁ, এখন একটা কাজের মধ্যে হ্যাঁ ঝাপের কাজ শেষ সৃষ্টি করা। আর ফেল অফ দ্য ক্লথ হচ্ছে কি, যখন আমরা উইভিং পদ্ধতিতে, এটা কিন্তু নিটিং না, উইভিং পদ্ধতিতে যখন আমরা কাপড়টা তৈরি করি তখন কি হয়, টানা সুতাগুলো কিন্তু আমার আগে থেকেই সাজানো থাকে, তাই না? টানা সুতাগুলো আমার কি হয়, আগে থেকেই সাজানো সাজানো থাকে। থাকে। হ্যাঁ, কিন্তু পরেন সুতাগুলো আমার কি হয়, পরেন সুতাগুলো সাধারণত আমার যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের যখন বিটিং আপ হয়, অর্থাৎ একটা সুতা আসলো ধাক্কা দিয়ে এটাকে শেষ প্রান্তের সাথে মিলাই দিল, আবার আরেকটা সুতা আসলো ওটাকে ধাক্কা দিয়ে শেষ প্রান্তের সাথে মিলাই দিল, ওই যে সর্বশেষ যে সুতাটা, সর্বশেষ যেই সুতাটা, সেটাকে বলা হয় সাধারণত ফেল অফ দা ক্লথ। কোনটাকে বলা হয়? সর্বশেষ যে সুতাটা আছে, সর্বশেষ সুতাটাকে সাধারণত বলা হয় ফেল অফ দা ক্লথ। আজকে আমরা এই 6টা কোশ্চেন নিয়ে থাকবো তোমাদের পরবর্তীতে ক্লাসের জন্য, কারণ এই যত 6টা কোশ্চেন আমরা আজকে পড়তেছি, এই 6টা কোশ্চেন কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো যে ফেল অফ দ্য ক্লথ থেকে সম্মুখ ঝাঁপ পর্যন্ত দূরত্বটা, তার মানে ফেল অফ দ্য ক্লথ কি, ফেল অফ দ্য ক্লথ মানে খেয়াল রাখবা সর্বশেষ যে সুতাটা আছে সেটাকে বলা হয় ফেল অফ দ্য ক্লথ। আর নিচে আছে দেখো, নিচে লেখা আছে কি, ফেল অফ দ্য ক্লথ হতে সম্মুখ ঝাঁপ পর্যন্ত দূরত্ব। আর উপরটা ছিল কি, ফেল অফ দি ক্লথ হতে সম্মুখ ঝাঁপ পর্যন্ত দূরত্ব। এটা কিন্তু কি একই জিনিস। এখন এই ফেল অফ দ্য ক্লথ থেকে সম্মুখ ঝাঁপ পর্যন্ত দূরত্বটাকে আমি তোমাকে একটু আইকা দেখাবো, ঠিক আছে? আমি শেয়ারিংটা অফ করতেছি, তবে তার আগে বলো এই 6টা কোশ্চেন নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? শেড কাকে বলে, ট্যাপেট কি, বটম শেফট কি, শেডের গভীরতা নির্ণয় সূত্র লেখো, ডুয়েল পিরিয়ড বলতে কি বোঝায়, এবং কাউন্টার শেফট কেন ব্যবহার করা হয়। এই 6টা প্রশ্নে কারো কোনো সমস্যা আছে? না স্যার। দেখো আমি আবারও বলি, এখানে একটু যদি তুমি দেখো যে ক বিভাগে তোমার প্রশ্ন থাকবে কয়টা, 15টা। হ্যাঁ, 15টা কোশ্চেন 2 মার্ক করে 30 মার্ক। এই 15টা কোশ্চেন কমন করতে যাইয়া আমি যদি 25টা প্রশ্ন করি, যে আমার এই 25টা প্রশ্ন করলে এখান থেকে আমার এই 15টা প্রশ্ন কমন করার সম্ভাবনা প্রায় 95%, তাহলে আমাদের ওটা পড়বো না? কারণ অলরেডি কিন্তু আমি 6টা কোশ্চেন আমরা পড়ছি, ঠিক আছে? আমাদের কাজ হবে কি, আমরা আরো 19টা কোশ্চেন আমরা সলভ করবো। তার মানে আমরা যেন বলতে পারি যে আজকের ক্লাসে যারা আছে তারা যেন বলতে পারি যে না স্যার, আমি ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 2 থেকে এই 25টা কোশ্চেন অনেক ভালো করে পারি। তাহলে ফাইনাল পরীক্ষা গেলে যখন আমরা পরীক্ষাটা দিতে যাবো, আমাদের যেহেতু পরীক্ষা হচ্ছে, এটা যেহেতু শুরু, এখানে গেলে যেন আমরা এটা বলতে পারি, ঠিক আছে? তোমরা একটু ওয়েট করো, আমি স্ক্রিন শেয়ারটা অফ করতেছি, অফ করে আমি তোমাদেরকে একটু গ্রাফিকে একটু দেখাচ্ছি, ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে একটা স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, আমরা গ্রাফে একটা জিনিস তোমাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখো তোমরা কি স্ক্রিনটা দেখতেছো, ওয়ার্ড ফাইলটা দেখতেছো তোমরা সবাই? জি জি স্যার। স্যার, দেখতেছি। দেখতেছো না? দেখো আমরা আচ্ছা এখন যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা যে সূত্রটা তোমার করছি 3 নম্বরের যে সূত্রটা, ওইখানে একটা বলা ছিল কি হচ্ছে, তোমার যে ঝাঁপ পর্যন্ত যে দূরত্ব, এখানে আমরা মাকুর উচ্চতা, এই যখন আমরা এখান থেকে পড়তে গেছিলাম তখন আমরা একটা কথা বলছি, প্যাডেলের ফালকাম হতে, সরি, ফেল অফ দ্য ক্লথ হতে সম্মুখ ঝাঁপ পর্যন্ত দূরত্ব। এখানে এই ফেল স্যার, অফ দ্য আপনার ক্লথটা, ভয়েস হ্যাঁ আটকে আটকে আসতেছে। নেটওয়ার্কের জন্য হয়তো এরকম হতে পারে, বা তোমার এখানে প্রবলেম হতে পারে। দেখো স্ক্রিনটা তো দেখতে পাচ্ছ, এটা ক্লিয়ার তাই না? স্ক্রিনটা সবাই দেখতেছো না? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, দেখো এখানে আমি যেটা দিচ্ছি এটা তো সবাই দেখতেছো, যে আমি একটা এখানে একটা যে ডাক্তার দিচ্ছি, সবাই ক্লিয়ার দেখা যাচ্ছে? ধর আমি যেটা ইউজ করতেছি সবাই একটু খেয়াল করে দেখবে এখানে, ঠিক আছে? দেখো আমি যেখানে একটা রেখা দিচ্ছি, তাই না? এটা দেখতেছো না? ধরো এটা হচ্ছে আমার মাকুর উচ্চতা। হ্যাঁ, এখন আমরা ফেল অফ দ্য ক্লথ আসলে কোনটা, এখানে যদি আমি ফেল অফ দ্য ক্লথটা তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো আমি
এখানে একটা বক্স আঁকতেছি, এখানে দেখো বক্সটা, এটা দেখতেছো না? বক্সটা ক্লিয়ার দেখতেছো সবাই? জি স্যার। হ্যাঁ, ধরো এই যে বক্সটা আমি এখানে আঁকছি, এই বক্সটাকে ধরো, এখানে এই বক্সটাকে আমি বলবো কি, যে এটা হচ্ছে ফেল অফ একটা ঝাপের একটা অংশ। এখন এই যে সুতাটা আছে না, কালো দাগটা দেখতেছো না? এই আমি এখন কাপড় বোনা শুরু করলাম, ঠিক আছে? দেখো আমি এটা আসতেছে ধীরে ধীরে, এটা কোন দিকে যাচ্ছে দেখতেছো? সেটা কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে, তাই না? জি স্যার। ধরো এটার যে অবস্থানটা ছিল, এটা এখন এই অবস্থানে চলে আসছে। এটা এখন কোথায় চলে আসছে? বামে ছিল, এটা ডানে চলে আসছে। এরপর যদি আমি আবার এটাকে দেখাই, দেখো আমি যদি আরেকবার আগে আরেকটাকে দেখাই, ধরো এখন আমার কাপড়টা বুনন হচ্ছে, কাপড়টা আমার কিভাবে বুনতেছে দেখো, এভাবে গেল, গিয়ে আমার এখানে আবার আরেকটা অংশের সৃষ্টি হইলো, হ্যাঁ। তারপর আমার সেটা গেল, এখানে গেল, আমার কাপড়টা কিন্তু এখানে বুনন হচ্ছে, ধীরে ধীরে কিন্তু আমার কাপড়টা আমি বুনতেছি, ঠিক আছে? দেখো আমি কিন্তু আসছি, দেখছো একটার পর একটা আসতেছে না? এখানে সর্বশেষে যেটা আসতেছে, অর্থাৎ এই যেটা আছে এখানে সর্বশেষ বলতে এখানে কোনটা বুঝাইছি আমি, দেখো দিয়ে দেখাই দিই, আমি একটু দেখাই দিচ্ছি যেখানে সর্বশেষ সুতা আসলে কোনটা। সর্বশেষ সুতা বলতে এই যে সর্বশেষ সুতাটা দেখছো না, দেখতে পাচ্ছ সর্বশেষ সুতা কোনটা এখানে? সর্বশেষ সুতা কোনটা হয়েছে এখানে, দেখতে পাচ্ছ সবাই? একদম বাম দিকেরটা। হ্যাঁ, এই যে ডান দিকে যে সুতাটা আছে, যে তীর চিহ্ন দিয়ে যেটা দেখাই দিছি, এই সর্বশেষ সুতাটা যেটা আছে সেটাকে বলা হবে ফেল অফ দা ক্লথ। কাপড়টা আসলে আমার কিভাবে তৈরি হবে, আমার ক্রিলের মধ্যে কিন্তু আগে থেকেই টানা সুতাটা সাজানো অবস্থায় আছে আমার। তখন দেখো এইভাবে একটা কাপড় দেখো কিভাবে তৈরি হচ্ছে, দেখো আমি একটা কাপড় তৈরি করতেছি, দেখছো কাপড়টা কিভাবে তৈরি হচ্ছে? টানা সুতা এবং পরেন সুতার পরস্পর বন্ধনের মাধ্যমে কিন্তু এরকম ভাবে একটা টানা সুতা তৈরি হবে, ঠিক আছে? দেখো, হ্যাঁ, আর এরকম পরস্পর বন্ধনের মাধ্যমেই দেখো এইভাবে একটা কি তৈরি হবে, একটা কাপড় তৈরি হবে। দেখো আমি দেখাই দিচ্ছি, দেখো এইভাবে একটা পরেন সুতা পরস্পর বন্ধনের মাধ্যমে এখানে কি তৈরি করতেছে, একটা এরকম ভাবে বিভিন্ন শেড সৃষ্টি হবে, টানা সুতা এবং পরেন সুতাটাকে একটার উপর আরেকটা গিয়ে এরকম ভাবে একটা কাপড়ের তৈরি হবে, ঠিক আছে? এই যে সবুজ চিহ্ন যেটা আছে এটা যেভাবে হয়েছে, এটা হচ্ছে কিন্তু একটা শেড সৃষ্টি, টানা এবং পরেন সুতা শেডের সৃষ্টির মাধ্যমে জি স্যার। সর্বশেষ যে সুতাটা আছে এখানে এটাকে বলেছে ফেল অফ দ্য ক্লথ। এখন আমি ধরো আরেকটা সুতা আনবো, আমি এখন আরেকটা সুতা নিয়ে আসতেছি, দেখো আরেকটা সুতা আনলাম, চলে আসছে, তখন ফেল অফ দ্য ক্লথ কোনটা হবে? তখন এই যে এটা হবে ফেল অফ দ্য ক্লথ। এবার বুঝতে পারছি আমরা, টানা সুতাটা তো আগেই সাজানো আছে, পরেন সুতাটা কি করতেছে, একটা পরেন সুতা বাম পাশ থেকে ডান পাশে আসতেছে, যে শেষ যে সুতাটা আছে, সর্বশেষ সুতাটাকে বলা হচ্ছে ফেল অফ দ্য ক্লথ। এখানে একটা কাজ হয়, সেটাকে বলা হয় বিটিং আপ মেকানিজম। বিটিং আপ মেকানিজম বলতে কি বোঝায়, টানা সুতাটাকে এভাবে ধরলাম, এই টানা সুতাটাকে কি করে ধাক্কা দেয়, ধরো এটা হচ্ছে আমার বিটিং আপ, এই যে বৃত্তটা দেখাচ্ছি এটা ধরো আমার বিটিং আপ মেকানিজম। বিটিং আপের মেকানিজমের কাজ হচ্ছে কি, এভাবে ধাক্কা দেওয়া, ধাক্কা দিয়ে টানা সুতাটাকে মিলাই দিবে। কিভাবে মিলাই দিবে, এই দেখো আমরা এখন টানা সুতাটাকে ধরো মিলাই নিচ্ছি, ধরো সুতার সাথে মিলে গেছে, তখন এভাবে ধাক্কা দিবে। এই ধাক্কা দেওয়াটাকে বলা হয় কি, বিটিং আপ মেকানিজম। অর্থাৎ ধাক্কা দিয়ে সর্বশেষ সুতাটাকে সে কি করতেছে, ফেল অফ দা ক্লথের সাথে সে মিশাই দিতেছে, ঠিক আছে? এখন আমরা বুঝতে পারছি না বিষয়টা কি আসলে, যে সূত্রটা পড়তে গিয়ে আমরা একটা জিনিস শিখলাম কি, ফেল অফ দ্য ক্লথ কাকে বলে। এক কথায় কি বলবো, যদি তোমার কেউ জিজ্ঞেস করে ফেল অফ দ্য ক্লথ কি, তুমি বলবা কি, ফেল অফ দ্য ক্লথ হচ্ছে আমরা যখন উইভিং পদ্ধতিতে কাপড়টা তৈরি করতে যাই, সেখানে বিটিং আপ মেকানিজমের মাধ্যমে শেডের মধ্যে ফেলে যাওয়া পরের সুতাকে ধাক্কা দিয়ে সর্বশেষ সুতার সাহায্যে মিলিয়ে দেওয়া, ধাক্কা দিয়ে সর্বশেষ সুতার সাহায্যে মিলিয়ে দাও, এটাকে সাধারণত আমরা কি বলি, এটাকে সাধারণত আমরা বলি ফেল অফ দ্য ক্লথ, ঠিক আছে? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে, বুঝছো, বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। তার মানে দেখো, এই যে পরবর্তী ক্লাসে, আজকের ক্লাসে আমরা কয়টা কোশ্চেন শিখলাম, 6টা কোশ্চেন শিখলাম। এরকম ভাবে আমরা 4টা ক্লাসে 6টা করে অতি সংক্ষিপ্ত শিখবো, তাহলে আমার কয়টা হবে, 24টা অতি সংক্ষিপ্ত হবে। আবার ফাইনাল পরীক্ষার আগে 4টা ক্লাসে আমরা 4টা করে সংক্ষিপ্ত শিখবো, 16টা সংক্ষিপ্ত হবে। তার মানে দেখবা আমরা যদি 10 দিন ক্লাস করি, আমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত যে সমস্যাগুলো আছে এগুলো সলভ হয়ে যাবে। যখন আমরা পরীক্ষার হলে যাব, তখন আমাদের এখানে প্রায় 70 মার্কের মতো থাকে। ওইখান থেকে যদি আমাদের 50-60 মার্ক কমন পড়ে, দেখবে যে আমাদের যে পাস করার জন্য যে ন্যূনতম মার্কসটা আছে এখান থেকেই কিন্তু উঠে যাবে। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এতটুকু পর্যন্তই থাকবে, ঠিক আছে? আর কার কোনো প্রশ্ন আছে? জি স্যার। না স্যার। তো ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, হ্যাঁ? জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। কিরে, হুম।
সালাম আলাইকুম স্যার। ক্লাস শেষে রহন আইছে। কে রে? আরে ভাই কারেন্টই ছিল না, এই মাত্র লাইন আসছে। আচ্ছা তাই আসল না। কি পড়া দিছে রে? কিছুই না। ওরা দিচ্ছে 183 পৃষ্ঠার 6টা অতি সংক্ষিপ্ত। কি আন্তাজি কথা কইছিল লেগা। আন্ত আরে তাদের না কথা বলবো কেন? কোন ওটা সাবজেক্ট জানি? পড়াইছে। কোন সাবজেক্টটা? থাকি থাকি নি গিয়ে স্যারা দাইয়ে রায়। আচ্ছা যা ঠিক আছে, আর দেয়া ঘুমায়। 9 মিনিট জিজ্ঞাস কোন ক্লাস? ক্লাস না জানি ক্লাস করতে আইবছো। আরে বেটা ঘুমেতে উঠতে বেটা ক্লাসে লিয়ে দিছে। আচ্ছা কয় এখন কোনটা পড়া দিছে, মানে কোন সাবজেক্টটা, কি এই টেক্সটাইল ডিজাইন নাকি? 183 পৃষ্ঠার 6টা অতি সংক্ষিপ্ত। আরে বুঝছি রে ভাই, সাবজেক্ট কোনটা এটা তো কবি। সাবজেক্ট কোনটা তুই গ্রুপে ছবি দিছে, রুটিন দিছে, রুটিন দেখে লইছে। আমরা কমু কি লেগা? টেকনিক্যাল মানুষ কি লিয়ে বেটা, রাখ দেখ খেয়াল করি। আরে ফেব্রিক ম্যানুফ্যাকচার। আলা 183 পৃষ্ঠার কি দিছে? আরে হুদা 183 না। এই সব দিনে ক্যামেরা অন কর দেই কোনটা কতদূর মোট হইছে। আবরার ক্যামেরা অন কর। আমি আর উল্টা না সিকুন ভাই হইছি। ক্যামেরা অন করার পর্যায়ে নেই এখন। আমি উল্টা আরো সিকুন হইছি, আমার 2-3 দিন জ্বর। আইতে মোটা হইছি রে। আরে এই তো ইকরামে তো আন্দোলন করতে করতে শেষ অবস্থা। আমি তো আরো সিকুন হইছি, 2-3 দিন জ্বরে পড়ে আছি। কত আন্দোলন করলো ইকরাম এই কয়দিনে। দর্শকের হাত থেকে বাঁচিয়ে লাইলো সবাই রে। ওই আবরার, তুই কি হুম। শুরু থেকে আসিলি? হ্যাঁ। কি পড়া দিছে রে স্যারে? আচ্ছা ইয়া তৃতীয় রাকিবে অধ্যায় গেছি গা। চতুর্থ অধ্যায়। তাকে কিনে মনে মাইক হয় না রাখি পাত্তা আর আছিল। দেখ গা তো এমনি হইয়াছিল মনে হয় ক্লাসে ভিডিও আর এমনি মুট করে ঘুমিয়ে দিছে আবার। হ্যাঁ নাই। কিরে কসমা কি লিগা? কইলাম না। আবরার হ্যাঁ। আমরা ক্যামেরা ডাউন কর। এ বেটা ঘরে বেটা অসুস্থ। কি কি সেই? 2 দিন ধরে জ্বরে পড়ে আছি। আচ্ছা হ্যাঁ এমনিতেই তো হচ্ছে অসুস্থ, তুই দুর্বল, তোর ক্যালসিয়াম নাই, তারপরে তুই যদি এত করো। আরে বেটা রাখ ওয়েদার বিক্রি চেঞ্জ করতে রাখ। হইছে না, ওয়েদার চেঞ্জ হইছে না। ওয়েদার না, তোর তো সমস্যা নাইম আরেকটা। তার বেটা। রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবো কেমন? তুই তো সব ক্যালসিয়াম ছাইড়া দে। হ্যাঁ নাইম কিরে ক। ওই সেকেন্ড আর আচ্ছা শোন থার্ড শোন অধ্যায় পড়াইছে। শোন হ্যালো হ্যাঁ ক। মেসেঞ্জারে বুঝছস? মেসেঞ্জার সারে আছে তো। আচ্ছা ক্লাস কি আর হইব না আজকে? না ক্লাস শেষ, কালকে আবার কালকেও নাই, কালকেও মানে অন্য ক্লাস আর কি, অন্য সাবজেক্টের অন্য সাবজেক্টও নাই, কালকে অফ। ব্যাক রুটিন। আসলে হ্যাঁ কালকে জায়গা। ও মানে নাই। ঠিক আছে তাহলে মেসেঞ্জার গ্রুপে